আমরা তৃণমূল না যে তোলাবাজি, লুট, সিন্ডিকেট, চুরি জোচ্চুরি এর ওপর টিকে রয়েছি, কোনো আদর্শ নেই, খালি ইধার কামাল উধার করে একটা রাজনৈতিক দল চলছে। আমাদের এটা ভাববার কোনো কারণ নেই। কে আসল শত্রু সিপিআইএম এর? বিজেপি না তৃণমূল? একদিকে শাসক দল তৃণমূল এবং অন্যদিকে উত্থানশীল ভারতীয় জনতা পার্টি। কিভাবে এই দ্বিমুখী চাপ থেকে বেরিয়ে নিজেদের অবস্থান আবার ফিরে পাবে সিপিআইএম? নাকি এবারেও শূন্যতেই সন্তুষ্ট থাকতে হবে তাদের? সংগঠন, পার্টি অফিস, ট্রেড ইউনিয়ন ও ছাত্র রাজনীতিতে ক্রমহ্রাসমান প্রভাবের আদৌ কি পুনরুদ্ধার সম্ভব? এসব নিয়েই সরাসরি কথা বললেন সিপিআইএম নেতা সায়নদীপ মিত্র। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার কেরল শাখা ভারতীয় জনতা পার্টিকে প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করেছে, যদিও ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস খুব কাছাকাছি দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী। পশ্চিমবঙ্গে সিপিআইএম কাকে প্রধান শত্রু বলে মনে করে এবং কেন? আমরা মনে করি প্রধান শত্রু তৃণমূল এবং বিজেপি, এবং দুটোকেই একইভাবে আমরা মনে করি। কারণ আরএসএসের লেবার রুমে তৃণমূলের জন্ম হয়েছে, আর আরএসএসের রাজনৈতিক মুখ হলো বিজেপি। তো এখানেই এই দুটো রাজনৈতিক দলই আমাদের প্রধান শত্রু। যদিও এরা হলো মুখোশ, এর পিছনে একটা বিরাট সাম্রাজ্যবাদী চক্রান্ত রয়েছে, আরএসএসের পরিকল্পনা আছে। পশ্চিমবাংলায় তৃণমূল, বিজেপি দুটোই আমাদের প্রধান শত্রু। আমরা মনে করি দুটো রাজনৈতিক দলই এক। এটা একটা কোম্পানির আলাদা আলাদা প্রোডাক্টের মতন, আলাদা আলাদা গোডাউনে, আলাদা আলাদা দোকানে বিক্রি হয়, কিন্তু মাল ওরা এক। সিপিআইএম এর একাংশ মনে করে আগে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে হবে, সেজন্য প্রয়োজনে বিজেপি ক্ষমতায় এলেও আপত্তি নেই। আপনি কি এই মতের সঙ্গে একমত? তারা সিপিআইএম নয়। আপনি সিপিআইএমের একাংশ বলছেন, তারা কোনোভাবেই সিপিআইএম নয়। সিপিআইএমের যা রাজনৈতিক স্ট্যান্ড, যা রাজনৈতিক মত, সেটা গোটা সিপিআইএমই একসাথে ভাবে। এখানে এক অংশ, এখানে দু অংশ, এসব কোনো ব্যাপার নেই। এটা বলুন যে আরএসএস বিজেপির একটা পরিকল্পনা, একটা গেম প্ল্যান। তারা নানানভাবে মানুষের মধ্যে এবং বামপন্থীদের মধ্যে এবং সিপিআইএমের এক অংশের মধ্যেও এ নিয়ে বিভ্রান্তি ছড়াতে চায়। আমরা মনে করি যে তৃণমূল, বিজেপি দুটোই রাজনৈতিক দল, আবারও বলছি এক। অবশ্যই আরএসএস, বিজেপি তারা অনেক বেশি বিপজ্জনক, অনেক বেশি ক্ষতিকারক, অনেক ভয়ঙ্কর শত্রু। কারণ ওরা গোটা দেশে রয়েছে, গোটা দেশে ক্ষমতায়। আর তৃণমূল একটা পাড়ার চুনোপুটি দল, চুরি জোচ্চুরি করে বেঁচে আছে, তার ওপরই লুটতরাজ করে। এবং আরএসএসের মতন একটা ফ্যাসিবাদী শক্তি, সেটা বিজেপির পিছনে প্রধানভাবে আছে। আরএসএসের একটা ব্রাঞ্চ অর্গানাইজেশন হিসাবে তৃণমূল কংগ্রেস কাজ করে। সুতরাং আরএসএস বিজেপির গেম প্ল্যানকে দয়া করে সিপিএমের একাংশ বলে চালাবেন না। আমি বললাম সিপিএমের একটাই অংশ, এবং সিপিএমের সেই সব অংশটাই অল আউট তৃণমূল বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করে। আচ্ছা, এমনও শোনা যায় যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে সিপিআইএম স্থায়ীভাবে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। এ সম্পর্কে আপনি কি মনে করেন? বিজেপি তো গোটা দেশে ক্ষমতায় আছে, সিপিআইএম কি স্থায়ীভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে? বরঞ্চ সিপিআইএম যেখানে ক্ষমতায়, সেখানে বিজেপি স্থায়ীভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। সেটা হলো কেরালায়। ত্রিপুরায় তো বিজেপি ক্ষমতায় এসছে, সিপিআইএমকে স্থায়ীভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা তৃণমূল না যে তোলাবাজি, লুট, সিন্ডিকেট, চুরি জোচ্চুরি এর ওপর টিকে রয়েছি, কোনো আদর্শ নেই, খালি ইধার কামাল উধার করে একটা রাজনৈতিক দল চলছে। আমাদের এটা ভাববার কোনো কারণ নেই। এটা আদর্শের ওপর, মতাদর্শের ওপর আমরা চলি। সংসদীয় গণতন্ত্রের লড়াই এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ভোটে হার জিতের ওপর সিপিএমের ভবিষ্যৎ ঠিক হয় না। এটা তৃণমূলের সঙ্গে আপনি গুলিয়ে ফেলছেন। সকালবেলা ভোট হবে, তৃণমূল পার্টিটাকে দূরবীন দিয়ে মিউজিয়ামে গিয়ে আপনাকে দেখতে হবে। সিপিএম অত সস্তা নয়। আচ্ছা, একসময় পাড়ায় পাড়ায় সিপিআইএম এর সর্বাধিক পার্টি অফিস দেখা যেত, যেগুলোর বেশিরভাগই এখন তৃণমূলের দখলে। তো তৃণমূলের দখলে চলে যাওয়া যে পার্টি অফিসগুলো, সেগুলোর পুনর্দখল করতে সিপিআইএম কি পদক্ষেপ নিচ্ছে? সিপিআইএম কখনো দখল, সিপিআইএম কখনো পুনর্দখলের রাজনীতিতে বিশ্বাস করে না। সিপিআইএমের যা যা পার্টি অফিস ছিল সেগুলো সব বহাল তবিয়তেই আছে। কিছু তৃণমূল প্রাথমিকভাবে পুনর্দখল করার চেষ্টা করেছিল। এই ভোটের রেজাল্টের পর তৃণমূল, পুলিশ, গুন্ডা, মাফিয়াদের আক্রমণে আমরা কিছুটা হয়তো তখন এলোমেলো হয়ে গেছিলাম কয়েকটা জায়গায়। বরঞ্চ সেই পার্টি অফিসগুলো আমরা আমাদের নিজেদের জায়গাতেই ফেরত নিয়ে এসেছি। আর তৃণমূল এখন চুরি জোচ্চুরির টাকায়, ও তো সরকারি জমিতে, রেলের জমিতে, প্রমোটারের জায়গায় প্রচুর পার্টি অফিস করেছে। তৃণমূলের পার্টি অফিসগুলো চুরির টাকায় তৈরি হয়েছে, আর আমাদের পার্টি অফিসগুলো জনগণের টাকায় তৈরি হয়েছে। জনগণের টাকায় কোনো পার্টি অফিস দখল করার চেষ্টা হলে
মারের বদলে পাল্টা মার হবে, দখলের বদলে পাল্টা পুনর্দখল হবে, কিন্তু কোনো রাজনৈতিক দলের অফিস দখল করার কোনো মানে ইচ্ছা বা কোনো কালচার সংস্কৃতি এটা বামপন্থীদের বা সিপিআইএমের নেই। তবে আবারও বলছি, সিপিআইএমের যে পার্টি অফিসগুলো ছিল আছে, এবং যে কয়েকটা তৃণমূল দখল করার চেষ্টা করেছিল, সেটা 11 আর 26-এর তৃণমূল এক নয়, তখন সৎ তৃণমূল ছিল, এখন চোর তৃণমূল। সুতরাং এখন আমরা বলছি যে আমাদের পার্টি অফিসগুলো আমরা এখন আমাদের নিজেদের যেটা ছিল সেটাই আমরা পরিচালনা করছি। পার্টি অফিস ছাড়াও কি সিপিএম আবার পাড়া মহল্লায় নিজেদের প্রভাব পুনর্গঠন করতে পারবে? সিপিএমের পাড়া মহল্লায় পুনর্গঠন ছিল, এখনও রয়েছে। পার্টি অফিসের সঙ্গে পাড়া মহল্লার কোনো সম্পর্ক নেই। পাড়ায় পার্টি অফিস মানে একটা সেন্টার, সেখান থেকে সব কিছু পরিচালনা করে। সিপিএম মানুষের মধ্যে ছিল, আছে, থাকবে। বিভিন্ন শহরে দেয়াল দখল, যা এখন অনেক ক্ষেত্রে বিজেপির নিয়ন্ত্রণে, পুনরুদ্ধারে সিপিএম কি করছে? আবারও বলছি, পুনরুদ্ধারের কোনো ব্যাপার নেই। এখনও যদি আপনি তথ্য নিয়ে দেখেন, এখনও যদি সার্ভে করেন, তাহলে গোটা পশ্চিমবাংলায় আপাতত দেওয়াল লেখার জন্য যে প্রাথমিক অনুমতি বা যে দেওয়াল দখল বলতে যা বোঝায়, বা নিজেদের সিম্বল বা নিজেদের নামগুলো লেখা, সব জায়গায় সিপিএম এগিয়ে রয়েছে। বিজেপিকে আপনি দূরবীন দিয়ে খুঁজবেন, কিছুটা আছে তৃণমূল, আর তৃণমূলের ভাড়া খেটে কিছু বিজেপি কিছু করেছে, কিন্তু বেশিরভাগ জায়গায় এখনও দেওয়ালে আমরা এগিয়ে রয়েছি। মানুষের মনের দেওয়ালটা কে দখল করবে? বাড়ির দেওয়াল ঠিক আছে, কেউ কম বেশি করবে, কিন্তু মানুষের মনের দেওয়ালটা কে দখল করবে, এটাই আসল প্রশ্ন। এবারের ভোটে মানুষের মনের দেওয়াল বামপন্থীরাই দখল করবে। সিপিআইএম এর পুনরুত্থানে C2 আর এসএফআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই দুই সংগঠনই গত কয়েক বছরে দুর্বল হয়েছে। এগুলোকে শক্তিশালী করতে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে? আমি জানি না কোন প্যারামিটারে আপনি এই প্রশ্ন করলেন। প্রথম কথা হলো যে সব গণসংগঠন, সব শ্রেণী সংগঠন, কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন, মহিলা, যুব আন্দোলন, তাদেরও বড় ভূমিকা আছে। এবং অবশ্যই এসএফআই CI2-র একটা বড় ভূমিকা রয়েছে। এসএফআই স্কুল, কলেজে, ক্যাম্পাসে যেখানে মেধা মননের চাষ হয় সেখানে কাজ করে, আর কলে কারখানায় মজুদদের মধ্যে CI2 কাজ করে। এখন আপনি কোন অঙ্কে, এখন মানে পার্লামেন্ট বা বিধানসভার ভোটের অঙ্কে আপনি এই গণসংগঠনগুলোর শক্তি বিচার করতে চাইলেন কিনা আমি জানি না, কিন্তু এসএফআই তারা বহাল তবিয়াতে আছে, যথেষ্ট শক্তি নিয়েই আছে। এই রাজ্যের শিক্ষামন্ত্রীর ঘুম উড়িয়ে দেওয়ার জন্য এসএফআই যথেষ্ট। আর CI2 এই 9 জুলাই লাস্ট স্ট্রাইক হয়েছে, আর এই লাস্ট 28 আমাদের এই 12ই ফেব্রুয়ারি স্ট্রাইক হলো। যেভাবে গোটা রাজ্য জুড়ে CI2-র নেতৃত্বে মানুষ নেমেছে এই ধর্মঘট সমর্থন করতে, উল্টে পুলিশ যেভাবে সেই ধর্মঘট ভাঙার জন্য বিজেপির সরকারের, মোদী সরকারের দালালি করতে পশ্চিমবাংলার সরকারের পুলিশ নেমেছে, আবার CI2 কর্মীরা যেভাবে পুলিশকে দৌড় করিয়েছে, তাতে বোঝা যায় যে কার কি শক্তি আছে, কার কি শক্তি নেই। তৃণমূল ও বিজেপির ভোট ভাগ আরও বিভক্ত করার লক্ষ্যে সেলিমের মুসলিম দলগুলির সঙ্গে জোট করা কি সঠিক সিদ্ধান্ত ছিল? আমি বুঝলাম না, হঠাৎ সেলিমের মুসলিম দলের সঙ্গে কোথায় জোট হয়েছে? আইএসএফকে আপনি মুসলিম দল বলে চিহ্নিত করেন নাকি? এখন আমি আর অন্য কোনো রাজনৈতিক দল, হুমায়ুন কবিরের দলকে আপনি মুসলিম দল হিসেবে মনে করেন? তাহলে তো ও তো কংগ্রেসের সঙ্গে ছিল, ও তো তৃণমূলের সঙ্গে ছিল, ও তো বিজেপির সঙ্গে ছিল, বিজেপির হয়ে MP সিটে ক্যান্ডিডেট হয়েছিল, তো তখন তো ওকে মুসলিম দল মনে হয়নি। আমরা তো মতুয়া অংশের মানুষের সঙ্গে কথা বলছি, সেলিম দা তো মতুয়া অংশের মানুষের সঙ্গে কথা বলছে। বিভিন্ন ছোট ছোট গোষ্ঠী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন, তার সঙ্গে তো মোহাম্মদ সেলিম কথা বলছে। কই সেই সব নিয়ে তো প্রশ্ন হয়নি। আমি বলছি যে মিডিয়া আর RSS বিজেপির ন্যারেটিভে সিপিআইএম চলবে না, মোহাম্মদ সেলিম চলবে সিপিআইএমের রাজ্য সম্পাদক হিসাবে, সিপিআইএমের নির্দিষ্ট নীতিগত অবস্থান অনুযায়ী, সেই অনুযায়ী সিপিআইএম চলবে। সিপিআইএমের ভাবনাটা সিপিআইএমকে ভাবতে দিন, দয়া করে অন্যরা কম ভাবলে একটু সুবিধা হয়।